দেখতে দেখতে 2025-এর শেষ প্রহর এসে দাঁড়িয়েছে দরজায়। আর মাত্র কয়েকটি দিন, তারপর আমরা সবাই মিলে নতুন বছরের আলোকে স্বাগত জানাবো। শুরু করব নতুন পথ চলা, নতুন গল্পের অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই বছরের আমার লেখা শেষ গল্প নিয়ে হাজির হলাম তোমাদের জন্য। অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, মায়াবিনী। গল্পটির সমস্ত চরিত্র, স্থান, কাল, পাত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল নেই। শুরু হচ্ছে মায়াবিনী প্রথম পর্ব। মাঝরাত, শহরের ব্যস্ত রাস্তাগুলো এখন নিঝুম। লাইট পোস্টের থেকে আসা আলোর হলুদ আলোর কুয়াশাগুলো কেমন ধোঁয়াটে লাগছে। রাত 3টের সময় অফিস থেকে ফিরছিল আরিয়ান। পেশায় সে একজন ইঞ্জিনিয়ার। দিন রাত খাটুনি। বাড়ির প্রায় কাছাকাছি এসেই গেছে সে। আর মাত্র মিনিট 10 হাঁটলে তার বাড়ি পৌঁছে যাবে সে। মোড়ের মাথায় আসতেই আরিয়ান থমকে দাঁড়ালো। রাস্তার একপাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে লাল শাড়ি, খোলা চুল পিঠ ছাপিয়ে নিচে নেমে গেছে। এই নির্জন রাতে এখানে একলা একটা মেয়ে কি করছে? আরিয়ান ভাবলো সামনে গিয়ে একবার জিজ্ঞাসা করে। তারপর ভাবলো আজকাল শহরে যা শুরু হয়েছে তাতে না যাওয়াটাই উচিত। কিন্তু তবুও কোনো মায়াবী মোহতে আরিয়ানকে মেয়েটির দিকে টানছিল। আরিয়ান এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? এত রাতে এখানে কি করছেন? মেয়েটি মুখ ফেরালো। আরিয়ানের মনে হলো পৃথিবীতে এত সুন্দর কোনো মানুষ হতে পারে তা সে আগে জানতো না। মেয়েটির চোখে এক অদ্ভুত মায়া। সে মৃদু হেসে বলল, বাড়ি যাওয়ার পথটা হারিয়ে ফেলেছি, একটু এগিয়ে দেবেন? আরিয়ান মোহাচ্ছন্ন হয়ে গেল। আরিয়ানের একবারও মনে হলো না যে মেয়েটাকে আগে কখনো দেখেনি এই পাড়াতে। সে জানতো না সে কোনো মানুষের সাথে নয়, বরং নিজের মৃত্যুর সাথে হাঁটতে শুরু করেছে। আরিয়ানের হার্টবিট দ্রুত হতে শুরু করেছে। মেয়েটির গায়ের সুবাসটা খুব অদ্ভুত, যেন অনেক পুরনো কোনো বুনো ফুলের গন্ধ, যা মস্তিষ্কে এক ধরনের নেশা ধরিয়ে দেয়। মেয়েটি হাঁটছে আরিয়ানের খুব গা ঘেঁষে। আপনার নামটা তো জানা হলো না? আরিয়ান কিছুটা আমতা আমতা করে জিজ্ঞাসা করলো। মেয়েটি থামলো। রাস্তার ধারের একটা নিভন্ত ল্যাম্প পোস্টের নিচে তার ছায়াটা অদ্ভুতভাবে কাঁপছে। সে আরিয়ানের চোখের দিকে সরাসরি তাকিয়ে মৃদু হাসল। আমার নাম? কি করবেন জেনে? আজকে রাতটা পার হলেই তো আর দেখা হবে না আমাদের। আরিয়ান চমকে উঠল। এটা আবার কি ধরনের জবাব হলো? লোকে আমাকে এক এক সময় এক এক নামে ডাকে। আজ আপনি আমাকে মায়া বলতে পারেন। মেয়েটি আবার বলল। আরিয়ান ঘোরের মধ্যে বলল, মায়া? নামটা আপনার মতোই সুন্দর, কিন্তু এই রাতে আপনার একা এক থাকা একদম ঠিক হয়নি। ইদানিং শহরের অবস্থা ভালো না। কেন? কি হয়েছে শহরে? মায়ার কণ্ঠে এক ধরনের কৌতুক খেলে গেল। খবরের কাগজ পড়েন না? গত 1 মাসে 7 জন যুবক নিখোঁজ হয়েছে। পরে তাদের লাশ পাওয়া গেছে শহরের নির্জন সব জায়গায়। ডাক্তাররা বলছে হার্ট অ্যাটাক, কিন্তু এত কম বয়সে সবার একসাথে হার্ট অ্যাটাক হওয়াটা তো স্বাভাবিক নয়। মায়া একটু খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে আরিয়ানের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। হাসিটা সুন্দর, কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা হাহাকার লুকিয়ে আছে। মায়া বলল, হয়তো তারা এমন কিছু দেখেছিল যা সহ্য করার ক্ষমতা তাদের হৃৎপিণ্ডে ছিল না। হাঁটতে হাঁটতে তারা একটা পরিত্যক্ত পার্কের সামনে চলে এলো। জায়গাটা ভীষণ অন্ধকার। আরিয়ান খেয়াল করলো পার্কের ঝিঁঝি পোকাগুলো হঠাৎ চুপ হয়ে গেছে। চারপাশটা একদম নিস্তব্ধ। মায়া হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আমি পৌঁছে গেছি, এখানেই আমার ঘর। আরিয়ান অবাক হয়ে তাকালো। পরিত্যক্ত পার্কের ভিতর এখানে কি কোনো মানুষ বাস করতে পারে? মায়া আরিয়ানের খুব কাছে সরে এলো। তার ঠান্ডা হাতটা আরিয়ানের শরীর স্পর্শ করলো। বরফের মতো শীতল সেই স্পর্শ। আরিয়ান নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে। মায়ার চোখ দুটোতে এখন আর সাধারণ মানুষের মতো নেই। মনির রং লাল হয়ে উঠছে। সে ফিসফিস করে বলল, পুরুষেরা রূপের পূজারী, আর আমি সেই রূপ দিয়েই তাদের মুক্তি দিই। তুমি কি মুক্তি চাও না? আরিয়ান চিৎকার করতে চাইল,
কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দেখল মায়ার সুন্দর চেহারাটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, আর সেখান থেকে বেরিয়ে আসে এক বীভৎস ছায়া। আরিয়ানের বুকের ভেতর তীব্র যন্ত্রণা শুরু হলো, যেন কেউ তার কলিজাটা মুঠো করে ধরেছে। পরের দিন সকালে শহরের উপকণ্ঠে পুলিশ লাইনের পাশে জটলা। পুলিশ অফিসার অনির্বাণ দত্তগুপ্তা ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। সেই পরিত্যক্ত পার্কের মধ্যে ঘাসের ওপর পড়ে আছে আরিয়ানের নিথর দেহ। তার চোখে মুখে এক অবর্ণীয় আতঙ্কের ছাপ, অথচ ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। অনির্বাণ নিচু হয়ে লাশের ঘাড়ের কাছে দেখল, সেখানে নীলচে হয়ে যাওয়া একটা হাতের ছাপ, ঠিক যেন কোনো নারীর হাতের মাপ, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। অনির্বাণের পাশে এসে দাঁড়ালেন ফরেনসিক ডাক্তার চিরঞ্জিত চ্যাটার্জি। তিনি গম্ভীর গলায় বললেন, 8 নম্বর কেস অনির্বাণ, একই প্যাটার্ন, কোনো ধস্তাধস্তি নেই, কোনো বিষ নেই, সে ভয় আর প্রচণ্ড উত্তেজনায় হার্ট ফেলিওর। অনির্বাণ উঠে দাঁড়িয়ে চারপাশটা দেখল। মাটির ওপর ধুলো স্তরে আরিয়ানের পায়ে চাপ আছে, কিন্তু পাশে আর কোনো পায়ের চিহ্ন নেই, যেন সে একাই হাঁটছিল। অনির্বাণ বিড়বিড় করে বলল, সে একা ছিল না চিরঞ্জিত, সে এমন কারোর সাথে ছিল যাকে ক্যামেরা বা মাটি কেউ ধরতে পারে না, কিন্তু আমি ধরব। প্রতিজ্ঞা করলো বটে অফিসার অনির্বাণ, কিন্তু সব সময় বোধহয় সব প্রতিজ্ঞা রাখা হয় না। প্রথম পর্বটি এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব শোনার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দেবেন। খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি আপলোড করা হবে।